অনেক জায়গায় বলেছি, রাজ আমাকে খুবই ডিস্টার্ব করেছে ওই সিনেমাটা। একবার কাউকে কাস্ট করে নিলে না তাকে বিশ্বাস করতে হয়। রাজ আমাকে কাস্ট করে ফেলেছিল, তারপর ক্রমশ আমার উপর থেকে বিশ্বাস হারাচ্ছিল নায়ক হিসেবে। ও আরেকটু গুড লুকিং, আরেকটু ভালো কেউ, আরেকটু কিছু এসব চাইছিল হয়তো, আমি জানি না। এবং তারপর আমার ছবিটা বেরোনোর 2 মাসের মধ্যেই ও আনন্দবাজারে একটা ইন্টারভিউ দেয়, রাহুলের মতো ডিসঅনেস্ট ছেলে কেউ হয় না। এবং দ্যাট এফেক্টেড মি। এটা কিন্তু সেই সময়ের আনন্দবাজার, যে সময় আনন্দবাজার দেখে লোকে দিন শুরু করতো, আজকের মোবাইল দেখা নয়। এবং আনন্দবাজার কি ইম্প্যাক্টও ছিল, খুব ইম্প্যাক্ট ছিল। সেই সময় অনেকেই হাতে মাথা কাটতেন যারা পাওয়ারফুল ছিলেন ওখানে। তারপর সেখান থেকে নিউজ পেপার থেকেও কোনো দিন কাউন্টারে জিজ্ঞাসা করা হয়নি যে রাহুল প্রিয়াঙ্কা তোমাদেরকে যে এটা বললো রাজ, তোমার কি উত্তর। তো আমার প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় মনে হতো সবাই জেনে গেছে আমার সম্বন্ধে রাজ এটা বলেছে, আমার পিসি জেনে গেছে, আমার জেনে গেছে। এটা খুব এফেক্ট করেছিল। ওই বয়স তো, তার উপর আমিও মিডিয়া নতুন দেখছি। তখন তোমার কত বয়স? হ্যাঁ, এখন আমার 42, 18 বছর তো 23-এ করেছি, 23-24-এ করেছি। আমি বুঝলাম যে তোমার ওটা এফেক্ট হয়েছিল, কিন্তু তারপরে সেটা মিটলো না কেন? এটা তো মেটানো যেত নাকি? হ্যাঁ, কিন্তু আমাদের সেভাবে তো কমন গ্রাউন্ডও নেই। আমি না রাজের সাথে কথা বলার মতো বিষয় নেই আমার, কারণ আমি তো রাজ যেগুলো নিয়ে পড়াশোনা করেছে সেগুলো নিয়ে আবার আমি জানি না, আবার আমি যেগুলো নিয়ে ইন্টারেস্টেড রাজ সেগুলো নিয়ে নয়। আজকে আমি সৃজিতদার সাথে বসে বা তোমার সাথে বসে আমি অনেকক্ষণ কথা বলতে পারবো। কাজেই আমারও কখনো উৎসাহ হয়নি যে বন্ধুত্বের সূত্রপাত হোক। কারোর সাথে কথা বলা মিস করলে তো আমি তাকে বলবো যে আই ডোন্ট মিস টকিং উইথ হিম, হি টকস শিট। নমস্কার, আজকে শুরু করছি আজকের পর্ব আমাদের পডকাস্ট মুখে মুখের। আজকে আমার সঙ্গে রয়েছেন সমসময়ের অন্যতম গুরুত্বপূর্ণ একজন অভিনেতা, তাকে আপনারা সকলেই চেনেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। নমস্কার, থ্যাংক ইউ সুব্রতদা আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ, আসার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। যে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে সিনেমার ভবিষ্যৎ কি দেখছো? খুবই একটা ঝামেলার জায়গায় আছে, কারণ অন্যান্য সব আর্ট ফর্মের মতন মানে অনেক কিছু এখন এন্ডেঞ্জার্ড। শুধু সিনেমা কেন, লিটারেচার বা সেই অর্থে মিউজিক বা সেই অর্থে পেন্টিংয়েরই বা কি ভবিষ্যৎ। কারণ আমাদের অ্যাটেনশন স্প্যান যেখানে দাঁড়াচ্ছে, সেখানে মোমা বা লুভে গিয়ে আমি 2 দিন দেব, আমি ভ্যান গগের সামনে একটা দিন দেব বা মনের সামনে একটা দিন দেব, এটা খুব ঝামেলার জায়গা। এবং ক্রমশ তো দেখা যাচ্ছে 1 মিনিটের এখন ভার্টিক্যাল এন্টারটেনমেন্ট ফর্ম আসছে। কিন্তু কোথাও একটা গিয়ে আমার বিশ্বাস কোনো একটা ফর্মে কমিউনিটি ওয়াচিংটা থাকবে। একসাথে হেসে ওঠা কোনো একটা হাসির দৃশ্যে, সেটা তো একলা দেখলে অত হাসির ছিল না, সমবেত হাসিতে আমার হাসিটা বেড়ে গেল, এইটার একটা জায়গা থাকবে। এবার আমি জানি না, সেটা হয়তো মানুষ বলবে যে যদি কমিউনিটিতে দেখতেই হয় তাহলে লাইভ আর্ট ফর্ম দেখব। আর সিনেমা দেখতে হলে আমি বাড়িতে আমার হেডফোনে, আমার পাশের জন্য অন্য সিনেমা তার চয়েস মতন দেখবে, আমি আমার চয়েস মতন। যেমন ইউরোপে বিভিন্ন ডিস্ক হয়ে গেছে, তুমি তোমার চ্যানেলটা বেছে নিয়ে কানে হেডফোন দিয়ে নিজের তালে নাচবে, তোমার পার্টনার সবাইকে মানে একই গানে একই তালে নাচতে হবে সেরকম নয়। হয়তো সিনেমা ভিউইংটা এরকম হতে পারে, কিন্তু আমি বলছি লাইভ পারফরমেন্স বা লাইভ আর্ট হয়তো থাকবে সেক্ষেত্রে। তো লাইভ আর্টের ক্ষেত্রে তার মানে তুমি বলছো যে সিনেমার থেকে ভবিষ্যৎ ভালো নাটকের? হ্যাঁ, মানে আমি বলছি যে আমি ধরো ক্রিকেট দিয়ে মাচা এগুলো আমি যাত্রাটা বলতে পারবো না, তার কারণ যাত্রা তার পিওরেস্ট ফর্মে রেখে দেওয়া যায়নি। যাত্রা বলতে আমরা যে যাত্রা দেখি, আমি তো যাত্রা করেছি, তার অনেকটাই যাত্রা শুধু তো অভিনয়ের আঙ্গিকে হয় না, তার কন্টেন্টের আঙ্গিকেও যাত্রা হয়। যাত্রা অনেক সময় আজকের যুগে যেটা দাঁড়িয়েছে সেটা 80s বা 90s অঞ্জন চৌধুরীর সিনেমার বা স্বপন দাস সিনেমার স্টেজ ফর্ম, যেটা যাত্রা নয়।
গল্পের ধরন বলো, ভিলেনের ধরন বলো, হিরোর ধরন বলো, সব 80s 90s বাংলা ছবিটাই কিন্তু স্টেজে হচ্ছে। সে এবং তাকে চ্যালেঞ্জ করছে কি, আজকে ধরো লর্ডসটাকে যদি একটা গ্রাম হিসেবে ধরি, তাহলে লর্ডসে যদি যাত্রা হয়, আমি আমার বিজয়গড় পল্লীশ্রীর থেকে উজিয়ে আসছি হেঁটে, শীতের মধ্যে হেঁটে মাঠের মধ্যে 3 ঘন্টা বসে যাত্রা দেখছি। কেন করব বলো তো, যখন আমার টিভিতে প্রত্যেক আধ ঘন্টায় স্টার জলসা একই জিনিস আমাকে দেখিয়ে দিচ্ছে এবং আমি প্রত্যেকটা গল্পতে ইনভেস্টেড। রোহিত আর তিতলির বিয়ে হচ্ছে কি না তাতে তো আমি ইনভেস্টেড, সেটা না জেনে আমি এখন এই শীতের মধ্যে কেন উজিয়ে যাব? তাহলে তুমি বলছো যে যাত্রার থেকেও ভবিষ্যৎ টেলিভিশনের বেশি ভালো? টেলিভিশনের ফর্মও বদলাচ্ছে, তাহলে আর 1 মিনিটেরটা আসতো কেন? তাহলে আমি বা ইউটিউব করছি কেন? তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা একটা ট্রানজিশনাল ফেজের মধ্য দিয়ে যাচ্ছি। এই যে তোমার যে জার্নিটা, ধরো আমরা তোমাকে চিনি অ্যাজ আ স্টার, আমরা চিনি হচ্ছে চিরদিনই তুমি যে আমার থেকে, সেটা তো আজকে নয়, সেটা 18 বছর হলো, 18 বছর হয়ে গেল, অ্যাডাল্ট হয়ে গেছে ছবি অ্যাডাল্ট হয়ে গেছে। তোমার এই যে জার্নি ইন থ্রু স্টারডম, উত্থান পতন নানান রকম যেটা আছে সেটা আমরা জানি। এই জায়গাটায় দাঁড়িয়ে তোমার এখন মনে হয় কি যে তোমার অভিনয়ে আসা, মানে এটা কোনো রিগ্রেট আছে? না, আমার অভিনয়ে আসা নিয়ে রিগ্রেট নেই। তার কারণ আমার পল্লবগ্রাহিতা আছে। পল্লবগ্রাহিতা মানে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। আমার প্রচুর জিনিস নিয়ে জানার ইচ্ছে আছে, কিন্তু ডেপথ নিয়ে হয়তো কোনো কিছুই জানি না। এই পল্লবগ্রাহিতার জন্য আমি মিডিয়ায় অনেক কিছু করতে পারি, কিন্তু যে বা যারা শুধুই অভিনয় এবং শুধুই সলিড অ্যাক্টিংয়ের উপর বেস করে এসেছে, তারা কিন্তু ফাঁকা বাসে আটকে গেছে। মানে আমরা তো অ্যানালগ আর ডিজিটালের মাঝখানের প্রজন্ম। আমরা এটাও দেখেছি যে বাড়িতে যেদিন টেলিফোনের কানেকশন আসছে সেদিন গোটা পাড়াকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, আবার একটা টেলিফোনে আমি গোটা সিনেমা দেখছি, এটাও দেখছি। তো আমরা তো ফাটাবাসী প্রজন্ম। তো আমার এই পল্লবগ্রাহিতাটা আমাকে কোথাও একটা বাঁচিয়ে দিয়েছে। মানে আমি কিছু একটা করে, কোথাও একটা কুইজে গিয়ে, কোথাও একটা বক্তৃতা দিয়ে, রাজনৈতিক বক্তৃতা দিয়ে কিছু না কিছুভাবে প্রাসঙ্গিক থাকতে পেরেছি। লিখে তো বটেই, নানা জিনিসের প্রতি উৎসাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু আমি আমার সময়ের অনেককে দেখছি যারা ধুঁকছেন এবং যারা আমার থেকে অভিনেতা হিসেবে, শুধু অভিনেতা হিসেবে গুণী। তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে অভিনেতা হিসেবে বাংলায় সব ধরনের ছবি যারা করেছে তাদের মধ্যে কাকে বেশি নম্বর দেবে? তুমি একটা কোথাও একবার আমি দেখেছিলাম তোমার ফেসবুক পোস্টে বেশ কিছুদিন আগে, তুমি বলেছিলে যে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ঋত্বিক ইজ আ গড। গড বলবো না, মানে গড কেন বলবো, তাহলে ওর প্রতিও অন্যায় করা হবে। ভগবানের প্রতিও হবে। ভগবানের প্রতিও হবে। তুমি ভগবানে বিশ্বাস করো? হ্যাঁ, ধরো যেদিন আমি ড্রাগটা ছাড়ার সিদ্ধান্ত নিলাম সেদিন ভগবান আমার মতো দেখতে ছিল, এইভাবে বিশ্বাস করি। তো ঋত্বিক আমার সব থেকে প্রিয় অভিনেতাদের একজন। অপুদা ইজ ম্যাজিক্যাল, শাশ্বত চ্যাটার্জি। অনির্বাণ চক্রবর্তীকে আমার দারুণ লাগে। অনির্বাণ ভট্টাচার্য খুব গুণী অভিনেতা, অনির্বাণ ভট্টাচার্যকে আমার দারুণ লাগে। সোহিনীকে আমার দুর্দান্ত লাগে। প্রিয়াঙ্কা সরকারকে আমার অপূর্ব লাগে। শি ইজ, আমার বউ বলে বলছি না, আমার বউ বলেও বলছি, এবং শি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট দ্যাট উই হ্যাভ। সুদীপ্তা চক্রবর্তীকে আমার সাংঘাতিক লাগে। অম্বরীশ ভট্টাচার্যকে আমার সাংঘাতিক অভিনেতা মনে হয়। এরকম অনেক আছে। তুমি যখন এসছিলে শুরুটা ওয়াজ আ ব্যাং, মানে চিরদিনই তুমি যে আমার, মানে এমন একটা ছবি যেটা ওই সময় বাংলা ছবির চেহারা, ধরন সব কিছুকে পাল্টাতে পেরেছিল, এবং সেটা একটা আদ্যপান্ত প্রেমের গল্প। কিন্তু সেই প্রেমের গল্পটা আমরা সাধারণভাবে যে প্রেমের গল্প দেখে থাকি তার থেকে আলাদা। এবং তখন আমরা প্রথম রাহুল প্রিয়াঙ্কার কেমিস্ট্রি দেখি। তোমার নাম যে অরুণোদয় সেটা আমরা অনেক পরে জেনেছি। আমার প্রশ্নটা হচ্ছে, এই রাহুল নামটা কে দিয়েছিল? শ্রীকান্ত দা, মানে শ্রীকান্ত মোহতা। সেটা কি প্রিয়াঙ্কার সাথে মেলানোর জন্য? না, ভাই বোন বলে? না, ওরা দীপককে দেব করেছিল, আমাকে রাহুল করেছিল। পরে আর কাউকে পাইনি, তাই বর্মন করতে পারেনি। তো তুমি বলছো একদম রাহুল দেব বর্মন হতো। ইনফ্যাক্ট আমার তো মনে হয় কংগ্রেসের শেষ সাফল্য চিরদিনই তুমি যে আমার। রাহুল প্রিয়াঙ্কা, আই লাভ ইউ মাই সোনিয়া গান আছে। তো রাহুল প্রিয়াঙ্কা সোনিয়া 3 জন আছে, শুধু ডিরেক্টরটা রাজ বদলে রাজীব কুমার করে দিলে পুরো গান্ধী পারিবারিক ছবি ট্রিবিউট টু কংগ্রেস হয়ে যেত পারত। রাজনৈতিকভাবে তোমার এ তো সবাই জানে আমি বামপন্থী। তুমি বামপন্থী, কিন্তু সেটা কারণটা কি? আমি যে নাটক করে বড় হয়েছি, যে পাড়ায় বড় হয়েছি, বা ধরো আমি কলোনিতে যে জমি পেয়েছি, আমরা তো ছিন্নমূল উদ্বাস্তু
বিজয়গড়ের পরিবার আমাদের। সেইখানে কুলেন্দু সোম, প্রশান্ত সুর, এইসব মানুষদের কন্ট্রিবিউশন দেখতে দেখতে বড় হয়েছি। বা কলোনি ল্যান্ডে বামপন্থীদের যে কাজ, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। আমার জমির দলিল কিন্তু আমি আমার একদম জ্ঞানে পেয়েছি, এত পরে পেয়েছি। আমার বাবার জন্ম কিন্তু বিজয়গড়ে, 1951 হি ওয়াজ বর্ন। আমি 90-এর দশকে কিন্তু দলিল পেয়েছি। এখনও আমাদের এরিয়ায় অনেক এমন বাড়ি আছে বা জমি আছে যেখানে তুমি বাড়ি কিনলে হয়তো ব্যাংক তোমাকে লোন দেবে না। সেই জায়গা থেকে আমি বামপন্থীদের দেখেছি। তার উপর আমার বাবা ছিলেন বিজন ভট্টাচার্যের ছাত্র, এবং আমার ছোটোবেলা থেকে একটি মানুষকে আমি চোখের সামনে দেখেছি, তার কোলেপিঠে বড় হয়েছে। আমার ডাকনাম হচ্ছে প্যাঁচা। বাবিন যেমন একটা ডাকনাম, আরেকটা ডাকনাম প্যাঁচা। তার কারণ আমাদের জেনারেশনে ওই জুতোটা প্রথম এসেছিল, যেটা পরে বাচ্চারা হাঁটলে প্যাঁচ প্যাঁচ আওয়াজ হতো, সেটা নবারুণ ভট্টাচার্যের দেওয়া। এবার নবারুণের কোলেপিঠে বড় হওয়া, নবারুণকে মানে এই সেদিন অবধি দেখতে পাওয়া, বিজন ভট্টাচার্যের নাটকের দর্শনে বড় হওয়া, কলোনি ল্যান্ড, এসব মিলিয়েই একটা প্রভাব তো চিরকাল থেকে গেছে। তো সেই প্রভাবটা এখন আর দেখা যায় না কেন বিজয়গড়ে? না, প্রভাব দেখা যায় না তা নয়, প্রভাব আছে, কিন্তু সেই প্রজন্মের বিষয়টা তো লোকে ভুলে গেছে। ধরো যারা ছিন্নমূল, তারা সব থেকে বেশি ভয় পেত সাম্প্রদায়িকতা। তার কারণ তারা সেই আগুনে পুড়েছে। অনেকেই এখন মিম ছাড়ে, তোরা কারা, তোরা মার খেয়ে এসেছিস, তারপর এখন তোরা এখানে অসাম্প্রদায়িক হোস। আসলে আমরা আগুনে পুড়েছি, তাই আমরা জানি এই আগুনে যদি পড়ে তাহলে কি হয়, কিন্তু তার পরের জেনারেশনের এটা মনে রাখার কোনো দায় নেই। কাজেই আমি যে কুলেন্দু সোমকে দেখেছি বা প্রশান্ত সুরকে দেখেছি, আমার থেকে 10 বছরের ছোট বাচ্চাটার সেই দায় নেই। এবং রাজনৈতিকভাবে আমাদের বড় হওয়ার সময় মমতা ব্যানার্জির মতন এনিগম্যাটিক, ক্যারিসম্যাটিক একজন বিরোধী নেত্রী আমি দেখিনি। বাংলায় সর্বকালের শ্রেষ্ঠ বিরোধী পাওয়ার আজকে যদি কেউ থেকে থাকে ওরকম আমি, এবং জননেত্রী, মানে কোথাও কোনো প্রবলেম, একটা ছোট্ট স্ফুলিঙ্গ সবার আগে উনি পৌঁছতেন। এবং আমি ভরা সিপিএমের বসন্তে দেখেছি আমার বার্নপুরের ডাক্তার কাকু, খোকন কাকু এসেছেন, শুধু ভবানীপুরের বাড়িতে দেখা করতে যাবেন। আমাদের বাড়ি যেহেতু কলকাতায় ছিল, আত্মীয়দের অনেকেই এসে, আর তখন ফোন করারও ব্যাপার ছিল না, চলে এলাম, যেটা সব বাড়িতেই হতো, আসুন থাকুন কয়েকদিন। হ্যাঁ আসলাম থাকুন কয়েকদিন, সেইভাবে মমতাকে দেখতে চলে এসেছিল। তো এই সব মিলিয়েই, এবং সিপিএমে যেমন এটা দেখেছি, আমি এটাও তো দেখেছি আমার এক কাকু যিনি মনে মনে কংগ্রেস, কিন্তু অফিসে গিয়ে সিপিএমের ইউনিয়ন করতে হচ্ছেন কারণ তিনি সিপিএমকে ভয় পান। আমি বামপন্থী বলে সিপিএমের শেষ দিকের যে লুম্পেনগিরি, যে দাদাগিরি, যে জীবনে বই পড়তে ভালোবাসে না তারও গণশক্তি পূজাবার্ষিকী কিনতে হওয়া, এগুলো সব দেখেছি, এবং এটাকে আমি অস্বীকার করে বামপন্থী নই। তাহলে যে চিন্তাভাবনার যে জায়গাটা, সেই জায়গাটা আমি বুঝতে পারলাম এখন। এবং বিজয়গড়ের ইতিহাসটা যদি দেখা যায়, বিজয়গড়ের ইতিহাস তো মানে ওইখানে যখন ওই রিফিউজি ওই সেটেলমেন্ট হচ্ছে, সেই সময় তো ভানু বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় এরা তো একটা মেজর কাজ করেছিলেন। ওই আমাদের নাকতলা হাই স্কুলের বিল্ডিংটাই তৈরি হতো না যদি ভানুবাবু আর সাবিত্রীবাবু বিনা পয়সায় নাটক করে টাকা না তুলে দিতেন। তো এদের হিউজ কন্ট্রিবিউশন। বিজয়গড়ের অরিজিনাল হিস্ট্রিটা তো বোধহয় ওটা আমেরিকান ছিল, ব্যারাক ছিল। হ্যাঁ, যে কারণে আমাদের চাতাল আছে যেটা, সেটা রানওয়ে ছিল, একটা রানওয়ে ছিল। হ্যাঁ, আমরা এই কয়েকদিন আগে অবধি ওটা সিমেন্টের রাস্তা ছিল। এখানে তোমার যিনি ক্যামেরা করছেন তিনি আমার প্রতিবেশী, তিনিও, আমরা ওই চাতালে খেলে বড় হয়েছি। এই যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি, তুমি যেখানে প্রথম কথাটা বললে যে আমাদের সিনেমার ভবিষ্যৎ খুব আনসার্টেন, মানে বেসিক্যালি পুরো সংস্কৃতি জগতের পরিসরটাই খুব সীমিত, এটা কি আমাদের রাজ্যে শুধু, না এটা সারা পৃথিবী জুড়ে বা সারা ভারত জুড়ে? এই যে ক্যাপিটালিজম, তারা মোবাইলের মধ্যে দিয়ে সবার আগে যেটা চাইছে ব্রেন রট, মাথাটাকে নষ্ট করে দাও। প্রত্যেকটা 30 সেকেন্ডের রিল দেখো, তারপর আরেকটা রিল দেখো, তারপর তুমি লুপে চলে গেছো। তুমি হয়তো ভালোবাসো না, তুমি একটা লোকের অকারণে বসে বসে ভাত খাওয়া দেখছো, সে বসে বসে ভাতই খাচ্ছে, তারপর আরেকটা তরকারি নিচ্ছে, মা খাচ্ছে, তুমি দেখে যাচ্ছ। এই যে ব্রেন রটিংটা করাচ্ছে, তার কারণ তুমি যাতে আর অথরিটিকে প্রশ্ন না করো।
এবং তুমি একটার পর একটা তোমাকে আরেকটা দামি জিনিস দেওয়া হোক, এবং আজকে তোমার কাছে এই ক্যামেরাটা আছে, এরপর তোমার ফিডে আরেকটা নতুন ক্যামেরা আসবে, তুমি ওইটার পিছনে দৌড়বে এবং তুমি তোমার বসের কাছে প্রশ্ন করতে ভুলে যাবে কারণ তোমাকে ওই ক্যামেরাটা কিনতে হবে। এটা একটা সিস্টেমেটিক ব্রেন রটিং হচ্ছে। কাজেই এটা গোটা পৃথিবীর ফেনোমেনা। আমাদের এখানে টাকা কম, কাজেই আমাদের এখানে যন্ত্রণা আরও বেশি। এই টাকা কম হওয়ার কারণটা কি? এক তো মার্কেট ছোট, তার উপর বাঙালির উন্নাসিকতা, এবং বাংলার হিন্দির থেকে কাছে হওয়ার একটা বড় কারণ বাংলা ভাষা হিসেবে, এবং সেটাকে আটকানোর জন্য কিছু করা যায়নি হিন্দির যে ঢুকে যাওয়াটা সিনেমার, এবং আর তো মানে ইনফ্রাস্ট্রাকচারগত যে সমস্যাগুলো আছেই আমরা সবাই জানি। তোমার প্রথম ছবি, মানে যেটা থেকে তোমার সূত্রপাত বা তোমাকে আমরা বড় পর্দায় দেখলাম, চিনলাম, এবং তার থেকেও বড় কথা সেই সময় একটা ফেনোমেনা তৈরি হলো। সে হচ্ছে একজন তুমি, আরেকজন প্রিয়াঙ্কা, আরেকজন ডিরেক্টর, তার নাম হচ্ছে রাজ চক্রবর্তী। তুমি রাজ চক্রবর্তীর সাথে পরবর্তীকালে আর কোনো ছবি করলে না কেন? অনেক জায়গায় বলেছি, রাজ আমাকে খুবই ডিস্টার্ব করেছে ওই সিনেমাটা। একবার কাউকে কাস্ট করে নিলে না তাকে বিশ্বাস করতে হয়। রাজ আমাকে কাস্ট করে ফেলেছিল, তারপর ক্রমশ আমার উপর থেকে বিশ্বাস হারাচ্ছিল নায়ক হিসেবে। ও আরেকটু গুড লুকিং, আরেকটু ভালো কেউ, আরেকটু কিছু এসব চাইছিল হয়তো, আমি জানি না। এবং তারপর আমার ছবিটা বেরোনোর 2 মাসের মধ্যেই ও আনন্দবাজারে একটা ইন্টারভিউ দেয়, রাহুলের মতো ডিসঅনেস্ট ছেলে কেউ হয় না, এবং দ্যাট এফেক্টেড মি। এটা কিন্তু সেই সময়ের আনন্দবাজার, যে সময় আনন্দবাজার দেখে লোকে দিন শুরু করতো, আজকের মোবাইল দেখা নয়। এবং আনন্দবাজার কি ইম্প্যাক্টও ছিল? খুব ইম্প্যাক্ট ছিল। সেই সময় অনেকেই হাতে মাথা কাটতেন যারা পাওয়ারফুল ছিলেন ওখানে। তারপর সেখান থেকে নিউজ পেপার থেকেও কোনো দিন কাউন্টারে জিজ্ঞাসা করা হয়নি যে রাহুল প্রিয়াঙ্কা তোমাদেরকে যে এটা বললো রাজ, তোমার কি উত্তর? তো আমার প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় মনে হতো সবাই জেনে গেছে আমার সম্বন্ধে রাজ এটা বলেছে, আমার পিসি জেনে গেছে, আমার জেনে গেছে। এটা খুব এফেক্ট করেছিল। ওই বয়স তো, তার উপর আমিও মিডিয়া নতুন দেখছি। তখন তোমার কত বয়স? হ্যাঁ, এখন আমার 42, 18 বছর তো 23-এ করেছি, 23-24-এ করেছি। আমি বুঝলাম যে তোমার ওটা এফেক্ট হয়েছিল, কিন্তু তারপরে সেটা মিটলো না কেন? এটা তো মেটানো যেত নাকি? হ্যাঁ, কিন্তু আমাদের সেভাবে তো কমন গ্রাউন্ডও নেই। আমি না রাজের সাথে কথা বলার মতো বিষয় নেই আমার, কারণ আমি তো রাজ যেগুলো নিয়ে পড়াশোনা করেছে সেগুলো নিয়ে আবার আমি জানি না, আবার আমি যেগুলো নিয়ে ইন্টারেস্টেড রাজ সেগুলো নিয়ে নয়। আজকে আমি সৃজিতদার সাথে বসে বা তোমার সাথে বসে আমি অনেকক্ষণ কথা বলতে পারবো। কাজেই আমারও কখনো উৎসাহ হয়নি যে বন্ধুত্বের সূত্রপাত হোক। কারোর সাথে কথা বলা মিস করলে তো আমি তাকে বলবো যে আই ডোন্ট মিস টকিং উইথ হিম, হি টকস শিট। আচ্ছা, তার মানে তোমার ওই রাজের সম্পর্কে ইয়েটা এখনো কোথাও রয়ে গেছে? মানে রয়ে গেছে, হ্যাঁ, থাকারই কথা। আচ্ছা, সেটা তোমাকে, সেই খবরটা এতখানি তোমাকে এফেক্ট করেছিল? সেই খবর সব মিলিয়ে গোটা এক্সপিরিয়েন্স অফ চিরদিনই তুমি শুধু সিনেমার সাকসেসটা ইম্পর্টেন্ট নয়, ওই সিনেমার এক্সপিরিয়েন্সটাও খুব ইম্পর্টেন্ট। তো চিরদিনই তুমি যে আমার যতটা আমার কাছে প্রিয়, ততটাই খুবই কষ্টের হ্যাঁ অভিজ্ঞতা রাজের ট্রিটমেন্টের জন্য। কিন্তু রাজেরও তো সেটা প্রথম ছবি। রাজ হয়তো নিজে চাপে ছিল বলে এই ধরনের বিহেভ করেছিল, হতেই পারে। রাজের উপরও তো চাপ ছিল মেবি। এখন এইটা নিয়ে ভেবে মানে আজকে সত্যি বলতে রাজের সাথে কথা না বলাটা আমি খুব একটা যে মিস করি, বা রাজের সাথে কাজ না করাটাও যে আমি খুব একটা মিস করি তা নয়। দিব্যি চলে যাচ্ছে। আজকে আমি মানে অন্য কিছু করে কি করতাম, কি এক্সট্রা হতো? আমি তো মানে এমএলএ এমপি হওয়ার লোক নই, তো এমএলএ এমপি নাই হলাম। কেন তুমি এমপি হওয়ার লোক নও কেন? আমার রাজনৈতিক বিশ্বাস শেয়ার করতে রাজি আছি, আমি কি বিশ্বাস করি সেটাতে পার্টিসিপেট করতে রাজি আছি। বাট আমি অভিনয় নিয়ে ভাবি, আমাকে লেখা নিয়ে ভাবতে হয়। আমি না মানুষের সুখ সুবিধে তা, বা একটা এমএলএ হলেও একটা নির্দিষ্ট এরিয়া, এমপি হলে আরও বড় ধরো, বা কাউন্সিলর হলে আরও ছোট, এই নির্দিষ্ট এলাকার দায়িত্ব, এলাকার মানুষের দায়িত্ব আমি নিতে পারবো না, কারণ আমার লেখালেখি নষ্ট হয়ে যাবে। কিন্তু একটা সময় ধরো এই ধরনের দায়িত্ব নিয়েও কংগ্রেসের, আমি পুরনো নেতাদের কথা বলছি,
তোমার পুরনো, আমি কমিউনিস্ট নেতাদের কথা বলছি, তারা তো কত কত লিখে গেছেন। সৃষ্টিশীল লেখা সব সময় যে লিখেছেন তা নয়। আমি যে সৃষ্টিশীল লিখি তা নয়, আমি যে খুব বড় কোনো লেখক তা নই। অলরেডি আমার 15 বছরের বিয়ে, আমার তার মধ্যে 4-5 বছর গেড়িয়ে দিয়েছি, মাঝখানে ভুলভাল করে ফেলেছি। আমি আবার অন্য মানুষের দায়িত্ব নেব, আমার এটাই মনে হয়। যদি আমার ভবিষ্যতে মনে হয় আমি সিরিয়াস এনাফ যে আমি 130 কোটির দেশ সুব্রতদা, সেখান থেকে 290 জন যেতে পারে পার্লামেন্টে, বা কতজন যেতে পারে তুমি ভালো বলতে পারো। ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি। আমি একটা ভোটে জিতে তারপর পৌঁছবো না, হাজিরা দেব না, এটা আমি করতে পারবো না। আমি আমার ছবি ছাপিয়ে একটা অ্যাক্টিং ইনস্টিটিউট হবে, আমি সেখানে যাব না, এটা আমি করতে পারবো না। তো আমি দেখি যে তোমাদের সমর্থক প্রচুর সিপিএমের, কিন্তু অনেক সময় সিটে লোক দাঁড় করাতে পারে না। সিপিএম অত সহজে তো টিকিটই দেয় না, সেটাই তো মজার। মানে আজকে আমি ওই পার্টি ছাড়লাম এবং লাল পতাকার ধরে ফেললাম, এটা বাকি দুটো পার্টিতে যতটা সহজ, সিপিএম থেকে বিজেপি দেখবে খুব যাতায়াত হচ্ছে, এই তৃণমূল থেকে বিজেপি খুব যাতায়াত হয়, সিপিএমে কিন্তু দেখবে না এটা। আমাদের ওভাবে হয়ই না যে তুমি এটা দিয়ে অমুক দিন ছাড়লে, বা তুমি অদ্য ভোরে প্রাতে উঠিয়া সিদ্ধান্ত লইলে যে তুমি দাঁড়াবে এবং তোমাকে টিকিট দিয়ে দেওয়া হবে। আমরা হতে পারি আমরা শূন্য আসন, না হতে পারি আমরা গরিব, কিন্তু আমাদের কিছু প্রসেস আছে, সেই প্রসেসেই কাউকে। পার্টির মেম্বার তো না, আমি তো পার্টির মেম্বার নই, কারণ আমি তো সেই শিশুটা যার সেই সাহসটা থাকতে হবে যে বলতে পারবে রাজা তুই ল্যাংটো। তো সেটা সিপিএমও যদি হয়, সেটা সেই সুযোগ আমি হারাতে চাই না। আমাকে মানুষ সেলিব্রিটি করেছে, আমি মানুষের টাকায় গাড়ি চড়ি, মানুষ এন্টারটেইনড হয় আমাকে দেখে, আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, আমি বাকিদের দায়িত্ব নেব না। তোমার লেখালেখির জায়গাটা এইটা আমরা দেখেছি কিন্তু অনেক পরে, তুমি কবে থেকে লেখো? বাঙালি ছেলেমেয়ের একটা কবিতা লেখার প্রবণতা হয়, আমিও লিখেছি ভুলবো কি করিয়া, শীতের সকালে ভিক্টোরিয়া। কিন্তু সুবিধা হচ্ছে আমি খুব ভালো পাঠক, ফলে খুব তাড়াতাড়ি ডিসকার্ড করতে পারি যেগুলো খারাপ। এবং আমাদের স্কুল এবং সেই সময়টা এতটা, নাকতলা বয়েজ স্কুল, নাকতলা হাই স্কুল, হাই স্কুল কোয়েড ছিল না, আমাদের স্কুল শুধু বলবো না, সেই সময়টা এতটা সম্ভাবনাময় এবং গর্ভবতী ছিল যে তাতে আমাদের নিজেদের যতটুকুনি যা আছে সেটা দেওয়ার পুরো সুযোগ থাকতো। আমাদের লিটল ম্যাগাজিন হতো, ক্লাসে ওয়াল ম্যাগাজিন হতো, যারা আঁকতে পারতো তারা আঁকতো, আমাদের মধ্যে যাদের ভালো হাতের লেখা ছিল তারা যাদের লেখার হাত ভালো তাদেরগুলো কপি করে তুলে দিত। আমার বন্ধু যে বসে আছে সে ছিল পেইন্টার, সে ছিল পেইন্টিংয়ের দায়িত্বে, আমি ছিলাম লেখার দায়িত্বে। নাটকের কম্পিটিশান হতো, এই যে, এবং এটার পিছনে কিন্তু তৃণমূল দায়ী নয়, এটার পিছনে কিন্তু সময়। আজকে যে জগৎ জোড়া এগুলো উঠে যাচ্ছে, এগুলো সবটাই যে টিএমসির ঘাড়ে দিয়ে দেওয়া যাবে, এইগুলো সময় রেভলিউশন। মানে এখন চারদিকে, আমাদের পাড়ায় আগে কালী পুজোর পর ফাংশন হতো, এখন আশ্চর্য মাঠের মধ্যে প্যান্ডেল ঢেকে সেই অসমান জমিতে কার্পেট পেতে ডিস্ক হচ্ছে। এটা কি ধরনের ডিস্ক, এটা কি মানে হচ্ছে, এবং কিছু বললি বলে বাচ্চারা এতে আনন্দ পায়। কিন্তু এই যে আমরা একটা স্টেজে উঠতাম, পারফর্ম করতাম, এই যে লিখতাম, সেই লেখা থেকে দুজন পিঠ চাপড়ে দিত। আমার তো প্রথম অভিনয় করব, আমি তো 3 বছর বয়স থেকে বাবার দলে অভিনয় করি, কিন্তু বাবার দলে অভিনয় করাটা টেকেন ফর গ্রান্টেড ছিল। মানে ওখানে যেহেতু সিরিয়াস নাটক হতো, ওখানে কেউ আলাদা করে পিঠ চাপড়ে দিত না, তুমি তোমার কাজ করেছো, পরের নাটকটা আবার করবে। কিন্তু এই যে 5 নম্বর আমি একটি পুজোয় একটি অবাস্তব গল্প বলে একটি নাটক করলাম, যেটা সে সময় প্রচুর হতো, সেখানে কমণ্ডল বলে একটি চরিত্র করলাম। সুব্রতদা ষষ্ঠীর দিন হয়েছিল, সপ্তমীর দিন আই ওয়াজ আ সেলিব্রিটি। মানে সবাই দৌড়ে দৌড়ে আসছে, কথা বলছে, কি অভিনয় করেছিস। এইটা যে একটা সদ্য এইচএস দেওয়া ছেলের কাছে কি, এবং তার ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কি, বা সে যখন প্রথমবার অডিশনে বাকি 20 জনের সাথে বসছে, কত বড় বুস্টার,
এটা কেউ ভাবতে পারবে না, যেটা আমাদের সময় ছিল। পাশাপাশি আরেকটা জিনিসও তো ছিল যেটা এখন আমার চোখে পড়ে না, মানে আমাদের ছোটবেলায় অনেকটা পরে অবধিও আমাদের একটা নিয়ম ছিল না যে স্কুল থেকে 3টে 3:30-এর মধ্যে 4টের সময়, আগে সকালে হলে তো যাবো মাঠে যাব, ক্রিকেট খেলবো। মাঠ পড়ে আছে, কেউ নেই, কেউ নেই, মানে আমাদেরকে মাঠে থেকে তুলতে খেলাতে হতে, মাঠে পাঠাতে খেলাতে হয়, মানে তো কিছু করার নেই। মানে সবার কাছে মোবাইল, মানে যে সময় গৌতম চট্টোপাধ্যায় বলেছিলেন তারারাও যত দূরে তুমি আর আমি যাচ্ছি ক্রমে সরে সরে, সেটা টিভিকে বলেছিলেন, সেটা তাও কমিউনিটি লিভিং ছিল, তখন তাও মহাভারতে গোটা পাড়া আসতো, মহাভারতে গোটা পাড়া আসতো, চিত্রমালা দেখতে গোটা পাড়া জোগাড় হয়ে যেত, চিত্রহার দেখতে হয়ে যেত, হ্যাঁ হয়ে যেত। আর এখন তো এক ঘরে আমি আর তুমি বসে আছি, তুমি হয়তো বেদ পড়ছো, আমি হয়তো ক্রিকেট দেখছি, এবং দুজনের মধ্যে কোনো ম্যাচিংই নেই, শুধু পাশাপাশি বসেই আছি। ফলে খেলার মতন কমিউনিটি তৈরি করতে পারে। আমি যে কারণে আমার ছেলেকে বারবার বলেছি যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা খেলার সঙ্গে জড়িয়ে থাকা। সব থেকে বড় কথা হচ্ছে জীবনের বেস্ট এফার্টটা দিয়েও তুমি হারতে পারো, এটা সবার আগে বুঝে যাও। রোজ তুমি জিতবে না, তুমি বেস্ট এফার্ট দিলেই তুমি জিতবে, এরকম দিস ইজ নট হাউ লাইফ ওয়ার্কস, দিস ইজ নট হাউ দ্য ওয়ার্ল্ড ইজ। এটা জানা খুব দরকার, এটা আমরা খেলায় রোজ বুঝেছি। আচ্ছা, তুমি এই যে কমিউনিটির কথা বললে, এই কমিউনিটি ফিলিংয়ের যে জায়গাটা আমি দেখেছি যে সেটা ক্রমাগত হারিয়ে গেছে, হয়তো সেটা কিছুটা হাই রাইজের চাপে হোক, মানে বাড়িগুলোই তো নেই যে একটা পাড়া তৈরি হবে, বাড়িগুলো তো বেশিরভাগ জায়গাতেই তো প্রমোটিং হয়ে গেছে ইত্যাদি। কিন্তু ধরো এটার পাশাপাশি একদিকে যেমন একটা কমিউনিটি অ্যাক্টিভিটি ছিল, যেটা হচ্ছে তোমার পাড়ার পুজো, রোজকার খেলাধুলো, মানে সেটা ফুটবল হোক ক্রিকেট হোক, শীতকালে শীতের ছুটিতে সন্ধেবেলা আবার আলো জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলা, বর্ষাকালে বিশ্বকর্মার সময় ছাদে গিয়ে ঘুড়ি ওড়া, এটা তো এক ধরনের কমিউনিটি। কিন্তু পাশাপাশি তো এইটাও ছিল বাঙালির, যে এই যে তুমি যেটা বলছো যে এক ঘরে একজন খেলা দেখছে, আরেক ঘরে আরেকজন আরেকটাতে কিছু, একই ঘরে, হ্যাঁ একই ঘরে আরেকজন রিল দেখছে। কিন্তু এই কমিউনিটির পাশাপাশি লোকের পার্সোনাল স্পেসটাও তো ছিল। আমি একটা বই পড়ছি, তখন তো অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট কমিউনিটি, সেটা তো একদম আমার পার্সোনাল জায়গা। আমি যখন পার্সোনালি ছোটোবেলা থেকে ধরো বই পড়ি, তুমিও পড়ো, এবং অনেক বাঙালি তারা এখনও বই পড়েন, এইটা তো ছিল। তার মানে এই দুটো কোথাও একটা মিলেমিশে থাকতে পারত একদম। আমাদের একই সঙ্গে তুমুল ইন্ডিভিজুয়ালিজম ছিল, কারণ যে কারণে গোটা ইন্ডিয়ায় একটা টাইপকাস্ট হয় যে ওরে বাবা বাঙালি মহিলাকে বিয়ে করবি, ওরা তো আবার খুব স্বাধীনতা চায়। হিন্দি ছবিতে দেখবে একটা টাইপকাস্ট আছে, বাঙালি মহিলা মানেই একটু ছোট চুল, কখনো কখনো একটু ফেমি, মানে বলিউডের ভাষায় ফেমিনাজি, আমি যে শব্দটা খুব অপছন্দ করি। তো হ্যাঁ, আমাদের প্রচণ্ড ইন্ডিভিজুয়ালিজম, প্রচণ্ড, তার মধ্যে কমিউনিটির অভাবের কোনো ইয়ে নেই, অসুবিধে নেই। মানে সারাদিন গালাগালি করেও ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের দুই বন্ধুর সহাবস্থান কেউ আটকাতে পারেনি। ভোটে ঝামেলা বিশাল হচ্ছে, কিন্তু ভোটটা হয়ে যাওয়ার পর সিপিএমের ব্যাচ লাগানো এবং কংগ্রেসের ব্যাচ লাগানো দুটো মানুষ এক জায়গায় চা খাচ্ছে, কারণ তারা ছোটবেলা থেকে বড় হয়েছে। এটা আমরা কে দেখিনি? আমরা সবাই দেখেছি আমাদের, এবং আমরা ইন্ডিভিজুয়াল মতকে সাপোর্ট করেছি। তা বামপন্থার এত যে প্রসার বাংলায় এবং কেরালে, তার কারণ ইন্ডিভিজুয়ালিজম। কারণ বামপন্থা যেমন সামগ্রিক কমিউনিটির কথা বলে, তেমন এটাও বলে, ডায়ালেকটিক মেটেরিয়ালিজম আমাদের এটা বলে, যখন মানুষ প্রকৃত অর্থে স্বাধীন হবে এবং ইন্ডিভিজুয়াল হবে, তখনই সে কমিউনিটির কথা ভাববে, তখনই সে কমিউনিটির গ্রোথের কথা ভাববে। সো ইন্ডিভিজুয়াল মানুষটাকে কম্প্রোমাইজ করে, যেটা বারবার অ্যানিমাল ফার্ম দিয়ে কাউন্টার করার চেষ্টা করা হয়, সেটা বোকা কাউন্টার। বামপন্থা কখনো ইন্ডিভিজুয়ালিজমকে বর্জন দিয়ে অ্যানিমালের মতন সবাইকে ট্রিট করতে বলে না। কি এমন ঘটলো যে সেটা শুধু মোবাইল না, অন্য কিছু মানসিকতার একটা বদল যদি আমরা দেখি, সাধারণভাবে বাঙালির মানসিকতায় একটা বদল ঘটে গেছে। এই ঘটনাটাকে কিভাবে তুমি অ্যানালাইজ করো?
আমি তোমাকে বলছি যে ধরো 2000 থেকে 2025, এই 25 বছরে কি ঘটলো? বলবে ঘাট বামপন্থী কথা বলছি, বার্লিন ওয়ালের পতন, এটা একটা বড় কারণ। মানে এই যে ক্যাপিটালিজমের জয়, এবং আসলে এই যে ধরো শপিং মল সাউথ সিটি, তোমার ছবি এসেছে প্রিমিয়ার, তুমি আমাকে ডাকলে আমি গেলাম, 2.5 ঘন্টা ওই স্পেসটায় গাড়িটা দাঁড়িয়ে আছে। আমার সহকর্মী যে গাড়ি চালায়, সে সেই 2.5 ঘন্টা কী করবে? সে তো ওই শপিং মলটায় ঘুরছে, তারও অ্যাসপিরেশন তৈরি হচ্ছে, তার অ্যাসপিরেশন তার মতো করে তার চৌহদ্দির বাইরে গিয়ে তৈরি হচ্ছে। আমার অ্যাসপিরেশন তৈরি হচ্ছে, আমি এখন নাইকি পরছি, আমি ব্যালেন্সিয়াগা পরবো। আমার তৈরি হচ্ছে আমি আরেকটু বড় ব্র্যান্ডের 1 লাখ টাকার একটা পারফিউম গায়ে দেবো। এবং আমার বাবা, তোমার বাবা একটা টিভি কিনে এনে বলতেন, আজ জীবনে যেন টিভির কথা না শুনি। তোমার সেই শান্তি আছে বা আমার সেই শান্তি আছে? কালকেই দেখবে একটা বেকা টিভি বেরিয়েছে, যেটাতে ঘরের ওই কোণা থেকে দেখা যায়, ওটা কিনতে দৌড়তে হবে। তারপরেই দেখবে একটা এরকম মোবাইল বেরিয়েছে, যেটাতে বউয়ের মনের কথা শোনা যায়, তুমি তো সবার আগে কিনে নেবে। তো আমাদের এই যে দৌড়, এটাই আমাদের অ্যাসপিরেশন, কনজিউমারিজম। হ্যাঁ, আমাদের একটা টিভি কেনা মানে সেটাকে থাবড়ে বেঁকিয়ে এই করে আমরা চালিয়ে গেছি। এখন তো থাবড়ালে আর ছাড়ে না, সেটা তো বদলেই দিয়েছে ওরমভাবে যে ওটার ইউজার ফ্রেন্ডলি থাকবে না। গাড়িটাকেও এমন করে দিয়েছে, একটা অ্যাম্বাসেডার তুমি বিপদে পড়লে কেরোসিন দিয়ে পর্যন্ত 1 কিলোমিটার চালিয়ে নেওয়া যেত, এরকমও ঘটনা আমি শুনেছি। মানে বিহারের প্রত্যন্ত গ্রামে একজন গাড়ি আটকে গেছে, সে আর কিছু পায়নি, কেরোসিন দিয়ে চালিয়েছে। এরকমভাবে তৈরি করা হতো গাড়ি ফর ইন্ডিয়ান কন্ডিশন। এখন আর সেভাবে ভাবাই হয় না। তোমার একটা জিনিস লাগবে, তোমাকে আপগ্রেড করতে হবে, ইউজ অ্যান্ড থ্রো। এবং মানে তুমি বলছো এটার বেসিক কারণটা আমাদের প্রত্যেকের দৌড়। আমাদের বাবা মা আমাদের জন্মদিন কিভাবে পালন করেছে খুব একটা কিছু এসে যায়নি, তার কারণ তাদের ফেসবুকে পোস্ট দিতেও হতো না পায়েস খাওয়ানোর, তাদের কোনো দায় ছিল না ধান দুব্বর ছবি দেওয়ার ক্লোজ আপে। আমাদের দায় আছে। আমার হ্যাপি বার্থডেটা ছেলের জন্য আরেকজনের থেকে চকচকে দেখতে কিনা, সেটার দায় আমাদের আছে, সেটা হয়ে গেছে। না, সেটা কি শুধু ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য? মানে সবটাই এক্সিবিশনিজমের একটা আওতায় চলে গেছে। আমি তো ধরো যেই দেখলাম তুমি জার্মানির কোলনে ছবি দিয়েছো, আমার তো তাহলে সুব্রতদা গেছে, আমাকেও এবার যেতে হবে। এবার সেই কোলনে যাওয়ার পিছনে তোমার কোলনে যে কত পরিশ্রম হয়েছে, কত খাটনি গেছে, সেটা কিন্তু কেউ দেখছে না। তোমার ইউরোপ ট্যুরটা দেখছি আমি, তোমার কতদিনের পরিশ্রমের পর তুমি ইউরোপে যাচ্ছ সেটা আমি দেখছি না। সো আমরা সোশ্যাল মিডিয়ায় গুড পার্টস অফ লাইফ দেখছি, এবং সেটা ছেঁকে নিয়ে আমি ভাবছি আমার লাইফটা শুধু গুড পার্টস হবে। আজকে ডাল গোনা হবে, কালকে জল গোনা হবে, পরশু দিন ইউরোপ ট্রিপ হবে, তারপরের দিনই নতুন টিভির ছবি দেবো, তারপরের দিনই আমার রিল ভাইরাল হবে। রোজ একটা কিছু অ্যাড্রিনালিন রাশ, একটা ডোপামাইন রাশ আমার চাই, যেটা কনজিউমারিজম আমাকে যেই চক্করে ফেলে দিয়েছে। ইউ কান্ট এসকেপ ইট। ইউ ক্যান বাট ইউ ওয়ন্ট। মানে অনেকেই সেটাকে ডিনাউন্স করে বাঁচার চেষ্টা করছেন, অনেকেই পাশ্চাত্যে বরং অনেক বেশি ডিনাউন্সড হচ্ছে। পাশ্চাত্যে অনেক বেশি অর্গ্যানিক লাইফ, ইন্ডিয়ান ওয়ে অফ লাইফ, যেখানে আত্মীয় স্বজনের গুরুত্ব অনেক বেশি, যেখানে প্রকৃতির গুরুত্ব অনেক বেশি, ইন্ডিয়ান ওয়ে অফ লাইফের দিকে অনেক বেশি ঝুঁকছে। আমরা বরং বিচ্যুত হচ্ছি। বাঙালিদেরও হচ্ছে, সেটাই হচ্ছে সব থেকে আশ্চর্য, যেটা আমরা একটা সময় মনে করতাম। হ্যাঁ, তার কারণ তোমার আমার ছোটবেলায় আমাদের বাবা মা বলতো যে ওই কাকুটাকে দেখো, ওই পিসিটাকে দেখো, উনি কিন্তু অনেক পড়াশোনা করতেন। এখন বলে যে উনি অনেক টাকা করেছেন। আমাদের বাবা মাতেও বদলে গেছি আমরা। আমি আমার বাবা হিসেবে আমার বাবার মতো নই। ওই সেই কনজিউমারিজমেই ফেরত গেল। এর জন্য তার মানে আমাদের এই পুরো যা হচ্ছে সেটার পেছনে অ্যাকচুয়ালি দায়ী তার মানে মনমোহন সিং। মনমোহন সিং না, ওটা সময়ের দাবি ছিল। মানে মনমোহন সিংকে এটার রূপকারও বলা যায়, বলতেও আমার আপত্তি আছে, দায়ী করতেও আপত্তি আছে। এইগুলো সময়, মানে আমি সোশ্যাল মিডিয়ায় গালাগালি খাবো। বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের রূপকার, গুড, উনি প্রচুর কাজ করেছেন, কিন্তু স্বাধীনতা পরবর্তী প্রথম মুখ্যমন্ত্রী উনি।
পঞ্চবার্ষিকী পরিকল্পনা রূপায়ণে ওনার হাতই তো সব থেকে বেশি থাকবে। টেলিফোনের যে উন্নতি, তার যে রূপকার রাজীব গান্ধীকে করে দেওয়া হচ্ছে, এগুলো সব টাইমলি ডিসিশনস, যেগুলো উনি না নিলে, হ্যাঁ, যেই ডিসিশনটা জ্যোতি বসু আরেকটু আগে নিতে পারতেন কম্পিউটারের ক্ষেত্রে, আর বুদ্ধবাবু হয়তো একটু আগে নিয়েছিলেন শিল্পায়নের ক্ষেত্রে, সেটা হয়তো বুমেরাং হয়েছে। ওটা ঠিক ডিসিশন ছিল। এটা খানিকটা মিডিয়ার ভূমিকা ছিল, লোককে ভুল বোঝানো, আজ মনে হয়, তাই না? মিডিয়া এখন বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, না সোশ্যাল মিডিয়া এখন বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে? গুড নিউজ ইজ মিডিয়া আগের থেকে পাওয়ারলেস হয়েছে। মানে এখনও 2 টায়ার 3 টায়ার সিটিতে টেলিভিশনই খুব বড় এবং ইম্পর্ট্যান্ট একটি যন্ত্র, কিন্তু এই দিনের পর দিন অনৃত ভাষণ, মিথ্যে কথা, আনঅ্যাকাউন্টেবিলিটির জন্য এটা কি করে সম্ভব যে রাহুল সুব্রতর বাড়িতে গেছে, একই খবর দুটো পেপারে, একটাতে পজিটিভ বেরোলো, একটাতে নেগেটিভ বেরোলো? না, এটা তো তোমার দৃষ্টিভঙ্গির একটা তফাৎ থাকে, এটা তো আজীবন ছিল। দৃষ্টিভঙ্গির তফাৎ সেটা বুঝতে পারছি, কিন্তু ঘটনা যেটা ঘটেছে সেটাকে তো মানে আমি বলছি যে জাগো বাংলা আর গণশক্তি আলাদা হোক, আমার সেখানে তো আপত্তি নেই, কারণ জাগো বাংলা ইজ অ্যান অ্যানাউন্সড টিএমসি মুখপত্র, গণশক্তি ইজ সো। কিন্তু বলছি আমি বাকি যে দুটো পেপার যারা নিজেদেরকে সংবাদপত্র বলছে, আজকে যখন একজন সংবাদ পাঠক জোর করে বলছেন কিসের কুসুম, এটা তো ডাইরেক্ট হেড স্পিচ, ডাইরেক্ট বলছেন কিসের মুসলিম, এটা তো আনঅ্যাকসেপ্টেবল গণতন্ত্রে। ভাবা যেত না একটা সময়, মানে আমরা কোনোদিন ভাবিনি যে এরকম হতে পারে। হ্যাঁ, মানে আমরা যারা মিডিয়াতে কাজ করেছি আর কি। তোমার ওই জায়গাটায় একটু ফেরত যেতে চাই। সহজের সাথে তোমার সম্পর্কটা কীরকম, মানে কতটা সহজ এবং কতটা জটিল? আমি বলতে পারবো না। আমি ওকে দেখলেই এত খুশি হয়ে যায়, এত কি বলি বলো তো, আমার প্রচণ্ড ভালো বন্ধু এবং ওকে আমি প্রচণ্ড গুরুত্ব দিই, ওর কথাকে এবং ওর মতামতকে। কি আমি একা কেন, প্রিয়াঙ্কাও প্রচণ্ড ইম্পর্টেন্স দেয়। মানে আমরা কোথাও ঘুরতে যাওয়া থেকে শুরু করে সব কিছুতে সহজে একটা মতামতের খুব গুরুত্ব আমরা দিই। এবং এই যে সহজ কথা বলে পডকাস্টটি লোকে দেখে, সেটার পিছনেও সহজ। তার কারণ আমি অনেক দিন বসেছিলাম, যেমন সবাই বসে থাকি এবং এখন আরও বসে থাকি। বসে থাকলে কি হয়, আমি বেশিরভাগ টাইমটা ওর সাথেই, হয়তো আমি আমার মোবাইল করছি, ও ওর পড়াশোনা করছে, কিন্তু ওর বিছানায় লেটকে থাকলাম। সেরকমই ও একদিন নিজের কম্পিউটারে কাজ করতে করতে বলল, বাবা ইউ সিমস টু বি ফ্রি নাও ডেজ। হ্যাঁ, ইউ সিম টু বি ফ্রি নাও ডেজ। আমি ভুল ইংরেজি বলতে পারি, ও ঠিক বলে। হ্যাঁ, তাহলে ওয়াই ডোন্ট ইউ ট্রাই সামথিং অন ইন্টারনেট? সেইখান থেকে আমার প্রথম ভাবনা শুরু যে আমি একটা কিছু করব। তারপর তোমাকে ফোন, তুমি বললে যে কেউ যদি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স চায় নিজের কোনো একটা চ্যানেল করার জন্য, তাহলে আমি হেল্প করব। তখন আমি তোমায় ফোন করলাম, তখন তুমি বললে তুমি একবার বলো তোমার যা যা লাগবে, আমি তোমাকে করে দেবো। তারপর তো আমার ওখান থেকে আমার পার্টনাররা যে বললো, প্রোভাইড করলো, যে বললো তখন আর তোমার কাছে হলো না। প্রথম সহজ, তারপর আমি তোমাকেই জানিয়েছিলাম যে সুব্রতদা আমি ভাবছি পডকাস্ট করবো, তোমার থেকে ক্যামেরা নেব, এবং সাথে সাথে হয়েও গিয়েছিল। ইনফ্যাক্ট তোমার পোস্টটাও খুব ইন্সপায়ারিং ছিল সেই সময়, যে ইন্টারনেটই ভবিষ্যৎ। মানে না, তুমি আরেকটা দিয়েছিলে যে যারা নতুন কিছু করতে চাও, আমার ফিল্মওয়ালা থেকে তোমরা এটা পাবে, হেল্পটা পাবে। তো সহজকে আমরা ইকুয়ালি ট্রিট করি। আমরা যদি একটা ট্রিপ প্ল্যান করি, ধরো অরুণাচল প্রদেশ, আমি আর প্রিয়াঙ্কা ঠিক করলাম সামার ভ্যাকেশনে যাব, তাহলে কোথায় কোথায় যাব সেটা ইন্টারনেটে খুঁজে বার করা, এবং সেখানে কি দেখব, কদিনের, এখানে 2 দিন থাকবো, এখানে 1 দিন থাকবো, সেটা ডিসাইড করার দায়িত্ব কিন্তু আমরা সহজকে দিই। আমি সহজের সাথে তোমার পডকাস্টটা দেখলাম, মানে তোমাদের যে সহজ কথার সহজ পডকাস্ট, যেটা প্রিয়াঙ্কা কেন করেনি এখনো? প্রিয়াঙ্কাকে তুমি কোনো পডকাস্টে দেখেছো? শি ইজ আ ভেরি পার্সোনাল পার্সন। ও প্রচণ্ড চুপচাপ মানুষ। ও কাজের বাইরে কারোর সাথে এক্সট্রা কথা বলাটাই পছন্দ করে না। মানে ও এতটাই রহস্যময়ী যে ওকে নিয়ে আমারও এখনও কিছুটা রহস্য রয়েছে। এবং
ও ভালোবাসে না নিজের সম্বন্ধে কথা বলতে। তবে আমি মাথা দিয়ে রেখেছি যে আমারটা যেহেতু করনি, অন্য কারোরটায় যেতে পারবে না। এইটুকুনি বড়ত্ব তো ফলানোই যায়, তো এইটুকুনি ফলিয়ে রেখেছি। কোনো পিআর এক্সারসাইজ বা নিজেকে ফলাও করার প্রবণতা না থাকা সত্ত্বেও যে লেভেলের অভিনেতা, ওকে সবাই এমনিতেও ডাকবে, সেইটা কেন মানে ও করে না কেন? মানে ও আমরা দুজনেই একটু উইয়ার্ড আছি, আমরা দুজনেই, আমাদের দুজনের একজনকেও পার্টিতে কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। মানে আমাকে সহ্য করেছে এতগুলো বছর, এতেই বোঝা যায় ও কতটা উইয়ার্ড, এবং আমিও ওকে টলারেট করেছি, এতেই বোঝা যায় আমিও কতটা উইয়ার্ড। এটা যে কোনো বরই যে কোনো বউ সম্পর্কে মানে বলে, বা যে কোনো বউই নিজের বর সম্পর্কে বলে। ওর ভাষায় একটা কথা আছে, ইনকগনিটো মোড। প্রিয়াঙ্কা এক্ষুনি তোমার পাশ দিয়ে মাথায় হুডি পরে বেরিয়ে যাবে, তুমি চিনতেও পারবে না। এখান দিয়ে বেরিয়ে গিয়ে ওই ঘরে ঢুকবে, লুক সেট করে বেরোবে, তুমি আবার ওর দিক থেকে আর অন্য কারোর দিকে তাকাতে পারবে না। ও ইজিলি কোনো বাউন্সার ছাড়া সহজকে নিয়ে বইমেলায় ঘুরে বেড়ায়, এবং কেউ রিয়েলাইজে করে না যে প্রিয়াঙ্কা সরকার ঘুরছে। সেটা আমি নিজে দেখেছি, হ্যাঁ, ওর সাথে কাজ করেছি। মুখে মাস্ক দিয়ে, একটা সানগ্লাস পরে, হুডি তুলে পুরো ঘুরে বেরিয়ে এলো। কিন্তু ওই প্রিয়াঙ্কাই যেদিন বইমেলার ধরো একটা ইভেন্টে যাবে, সেদিন যখন লুক সেট করে পুরোটা করে রেডি হয়ে এবং নিজেকে এক্সিবিট করতে করতে যাবে, সেদিন দর্শক ওকে ঘিরে থাকবে। সো প্রিয়াঙ্কা এই এক্সিবিশন মোডটাই খুব একটা কমফোর্টেবল নয়। ও যত তাড়াতাড়ি বাড়িতে এসে একটা পাজামা আর টি শার্ট পরে একটা ঠান্ডা চা নিয়ে বসবে, ও মানে গরম চাই দিয়ে শুরু করে, সে এক কাপটা 24 ঘন্টা চলে বলে সেটা ঠান্ডা হয়ে যায়। তো সেটাই ওর পার্সোনাল স্পেস, এবং সহজের সাথে অকওয়ার্ড সব ইয়ার্কি মারবে, এবং জম্বিরা পৃথিবী আক্রমণ করলে কি কি করা উচিত সেই নিয়ে প্ল্যানিং করবে। এটা হচ্ছে প্রিয়াঙ্কার প্রিয় পাস টাইম। মানে এই ধরনের, মানে জম্বিটা তো একটা উদাহরণ, নিশ্চয়ই আরও আছে এরকম অনেক। মানে ওর আর আমার ফারাকটা হচ্ছে, ধরো একটা গাড়িতে উঠলাম, দেখলাম একজন বয়স্ক লোক গাড়ি চালাচ্ছেন, যার এই বয়সে চালানোর কথা না। আমি কি করবো, আহাহু করে হয়তো 50 টাকা টিপে অ্যাড করে দেবো, ও সেটা করবে না। তোমার যাত্রাসাথী নেই কেন বলে ঝগড়া শুরু করবে ফার্স্টে, যাত্রাসাথী করাও তাহলে আরও অনেকে হবে, এই করাও সেই করাও বলে হয়তো গাড়িটা ছেড়ে দেওয়ার টাইম হচ্ছে, তারপর আধ ঘন্টা দাঁড়িয়ে তার ইন্টারনেটে আর কীভাবে ইনকাম করতে পারে সেরকম অ্যাপ কয়েকটা ডাউনলোড করে এক্সট্রা টাকাটাও দেবে না। আমি যেটা চ্যারিটি করি, ও সেটা ওয়েলফেয়ার করে। মানে আমি খানিকটা টিমসি এই বিষয়টা। 50 টাকা দিয়ে অপরাধবোধ থেকে মুক্ত হলাম। কিন্তু প্রিয়াঙ্কা কিন্তু সেই মানুষটার জীবনে ঢুকে পড়ে। হ্যাঁ, প্রিয়াঙ্কা খানিকটা সিপিএম সেই বিষয়ে। প্রিয়াঙ্কা ওই মানুষটার ভালো মানে ভালোটা যাতে তার পরবর্তীকালে এফেক্ট করে, লাইফে এফেক্ট করে, সেটার চেষ্টা করে। বাহ, এটা খুব খুব এই পরিচয়টা আমার, মানে আমি ওর সাথে যখন কাজ করেছি তখন ও দেখতাম ওটা বই নিয়ে মুখ গুজেই পড়ে থাকতো, ঠিক কল টাইমে সময় মতো রেডি হয়ে চলে আসতো। এটা একটা অদ্ভুত বিশেষত্ব। তোমার কাছে এইটা শুনলাম, আমার খুব ভালো লাগলো, অদ্ভুতই লাগলো। তোমার এর পরবর্তী প্ল্যানিং কি? সিনেমায় কি হচ্ছে? সিনেমা অনেকগুলো করলাম, হঠাৎ করে দেখলাম আমি শাহরুখ খানের মতো ব্যস্ত হয়ে গেছি, এই এয়ারপোর্ট থেকে ওই এয়ারপোর্ট যাচ্ছি, দারুণ লাগছে ব্যাপারটা। কিন্তু ওটা মানে আবার সিলিং দেখার টাইম চলে আসছে, এটা তো হতেই থাকে। কিন্তু তোমার একটা অনেক দিন ধরে তোমার একটা প্ল্যানিং ছিল যে তুমি বানাবে, সেটা কি হলো? সেটা কথা চলছে, এবং সেটা 2-3টে গল্প। ইনফ্যাক্ট আমি যেই মেজাজটা নিয়ে ছবিটা বানাতে চাইছিলাম, যেই সময়ের গল্পটা বলতে চাইছিলাম, সেই সময়ের গল্পটা এই মুহূর্তে আমারই লেখা কলকাতা মঞ্চের সবথেকে সফল নাটকগুলোর একটা, যে জানলাগুলোর আকাশ ছিল। তো সেটা একটা কোথাও গিয়ে একটা ক্যাথারসিস হয়েছে। হ্যাঁ, নির্দেশক সৌরভ পালদি, কিন্তু গল্পটা আমার, এবং অভিনয় করার সুযোগ পাচ্ছি তূর্ণা, বুদ্ধদেব এদের সাথে, কৃষ্ণেন্দুর সাথে, বিমলদার সাথে। কিন্তু আমি সিনেমা না বানিয়ে কোথাও যাব না, এটা আমি করব। মানে আমরা তার মানে অভিনেতা রাহুল, লেখক রাহুল, দার্শনিক রাহুল, একটা মানুষ যে চেষ্টা করেছিল, সাংসারিক রাহুল, এবং আমরা এর পরবর্তীকালে চিত্র নির্দেশক রাহুল দেখতে পাবো। একটা মানুষ যে আজীবন চেষ্টা করে গেছে। জীবনে তোমার এখনো অনেক বাকি আছে, ঠিক আছে?
থ্যাংক ইউ আজকে এখানে আসার জন্য। Thanks a lot. আজকের Always a এখানেই pleasure শেষ talking করছি। with you. নমস্কার, ভালো লাগলে আমাদের মুখে মুখে সঙ্গে থাকবেন। নমস্কার।